জার্মান আল্পসের উপরে এই যে দাঁড়িয়ে আছে একটা বিশাল ক্যাসেল, সেটা দেখতেই আজকে আমরা রওনা হয়েছি। জার্মানির বেভারিয়ান অঞ্চলে অবস্থিত এই ক্যাসেলটার নাম নোয়েশওয়াস্টাইন ক্যাসেল। একদম অবিকল ফেয়ারি টেলের পাতা থেকে উঠে আসা এই ক্যাসেলটা দেখতে প্রতি বছর জার্মানিতে প্রায় আসে 3 মিলিয়ন ট্যুরিস্ট। ইনফ্যাক্ট ওয়াল্ট ডিজনির লোগো যে ক্যাসেলটাকে দেখে ইন্সপায়ার্ড, সেই ক্যাসেলটাই এই নোয়েশওয়াস্টাইন ক্যাসেল। ওয়াল্ট ডিজনি ওনার ওয়াইফকে নিয়ে এই বেভারিয়ান অঞ্চলে ঘুরতে এসে এই ক্যাসেল দেখে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করেছিলেন স্লিপিং বিউটির ক্যাসেল, যেটা থেকে পরবর্তীতে আসে ওয়াল্ট ডিজনির লোগো। ক্যাসেল তো দেখার জন্য ঠিকই রওনা হয়েছি আমরা, কিন্তু পথের মাঝে পড়বে বেভারিয়ান অঞ্চলের অনেক সুন্দর সুন্দর গ্রাম। সবগুলো গ্রাম তো দেখা সম্ভব না, কিন্তু একটা গ্রাম আজকে আমরা ঘুরে দেখব। কিন্তু একই গ্রামের মধ্যে ঢুকতেই দেখি বাড়ির উপরে অদ্ভুত সুন্দর ছবি আঁকানো। ছবিটা দেখে মনে হচ্ছে এটা লিটল রেড রাইডিং হুডের ছবি। এরই মধ্যে আমাদের ট্যুর গাইড মনিকা আমাদেরকে এই ভিলেজটা সম্পর্কে বলতে শুরু করেছে। এই ভিলেজের নাম ওবেরমেরগাঁও। জার্মানির এই ভিলেজটা ট্যুরিস্টদের মধ্যে বেশ কয়েকটা কারণে পরিচিত। তার মধ্যে একটা রিজন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাড়িগুলোর উপরে কি সুন্দর ফ্রেস্কো আঁকানো। আরেকটা রিজন হলো এখানে খুব সুন্দর সুন্দর কাঠের ডেকোরেশন পাওয়া যায়। সেরকম একটা ডেকোরেটিভ শপে আজকে আমরা ঘুরতে যাব। কাঠের বাসাগুলোর ডিজাইন দেখছিলাম, কি সুন্দর কাঠ দিয়ে তৈরি করা এক একটা উডেন হাউস। আর এই ভিলেজটা উড ওয়ার্কের জন্য অনেক নাম করা। আমাদের বাসটা এসে থেমেছে একটা শপের সামনে, যেখানে সুন্দর সুন্দর উড কার্ভিং বিক্রি হয়। মেনলি এটা প্রমোট করার জন্য টুরিস্টদেরকে এখানে আনা হয়ে থাকে। তো যাই ভিতরে ঢুকে দেখি কি কি কালেকশন আছে। দেখে বোঝা যাচ্ছে উড কার্ভিং এই অঞ্চলের একটা স্পেশালিটি। উডেন ক্রাফটের কথা বলতে গেলে আর একটা জিনিসের নাম এখানে চলে আসে, আর সেটা হচ্ছে কুকু ক্লক। কুকু ক্লক তৈরির জন্য জার্মানির এই অঞ্চলটা খুব নাম করা। আমরা সেরকম একটা কুকু ক্লকের দোকানে ঢুকবো, কিন্তু তার আগে আমরা একটু আইসক্রিম খেয়ে আসি, কারণ এখানে দেখছি সবাই এই দোকানটার সামনে গিয়ে বেশ ভিড় করেছে। তো এই যে সেই কুকু ক্লকের দোকান, এই টাইপের ঘড়িগুলো কিন্তু আমরা সবাই কম বেশি ছোটকাল থেকে দেখে বড় হয়েছি। কুকু ক্লকের প্লেস অফ অরিজিন হলো জার্মানির এই ব্ল্যাক ফরেস্ট। তো এইসব দেখার সময় এখানকার শপ ওনার আবার ইনশিওর করে বলছিলেন যে এটা কিন্তু একদম অথেন্টিক জার্মান উড কার্ভিং, এখানে চাইনিজ কোনো কিছু নেই। গ্রাম, আর সেটাও কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি, এমনকি কাঠগুলো কি সুন্দর করে পাইল আপ করে রাখা। আচ্ছা, তো ব্রেক টাইম শেষ, আর আমাদের বাস আবার রোমান্টিক রোডস এর উপর দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন নোয়েশওয়াস্টাইন ক্যাসেলের দিকে যাচ্ছে। তো এখন আসা যাক আমাদের গল্পে। এটা কে তৈরি করেছিল আর নোয়েশওয়াস্টাইন ক্যাসেল কেন এত ফেমাস, আমি সেটা এখন ভেরি শর্টলি আপনাদেরকে বলবো। প্রথমত জার্মানিতে আসলে ক্যাসেলের সংখ্যা অনেক বেশি, এখানে প্রায় 800-র উপর ক্যাসেল আছে, আর এই কারণে জার্মানিকে ল্যান্ড অফ ক্যাসেলও বলা হয়ে থাকে।
এই নৈশাস্টাইন ক্যাসেলটা মূলত তৈরি করেছিল কিং লুডউইগ, যে মাত্র 18 বছর বয়সে তার বাবার মৃত্যুর পর এই বেভারিয়ান অঞ্চলের রাজা হয়ে গিয়েছিল। এই অল্প বয়সে রাজা হয়ে যাওয়ার পরে মূলত রাজ্য শাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তার তেমন একটা ইন্টারেস্ট ছিল না। সে ইন্টারেস্টেড ছিল মেনলি কালচার, আর্ট, আর্কিটেকচার, এগুলো নিয়ে বেশ প্যাশনেট ছিলেন। আর্টের প্রতি প্যাশন থেকে উনি বেশ কয়েকটা প্রজেক্ট বিল্ড করেছিলেন, তার মধ্যে আমাদের গত পর্বে দেখে আসা লিন্ডারহফ প্যালেস একটা, আর এখন আমরা যে নৈশাস্টাইন ক্যাসেলটা দেখতে যাচ্ছি এটা ছিল তার এক অনবদ্য সৃষ্টি, যেখানে সে তার ফ্যান্টাসির একটা আলটিমেট বাস্তব রূপ দিতে চেয়েছিল। এরকম একটা ড্রিম লাইক প্যালেসের উপস্থিতি শুধু আমরা রূপকথার গল্পের বইয়ে পেয়ে থাকি, কিন্তু সেটাকে একটা বাস্তব রূপ দেওয়ার জন্য 1869 সালে কিং লুডউইগ এই ক্যাসেলটা নির্মাণ শুরু করে। আসেন কিং লুডউইগের এই ফ্যান্টাসির ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি। প্রকৃতপক্ষে তখন এই ধরনের বড় বড় প্রজেক্ট বানাতে গিয়ে এত বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে গিয়েছিল যে বেভারিয়ার কোষাগার প্রায় ফাঁকা হওয়ার অবস্থা। এই অবস্থায় কিং লুডউইগের মন্ত্রিপরিষদ এ ধরনের বড় প্রজেক্ট বন্ধ করার জন্য ওনাকে বারবার বলতে থাকে, কিন্তু সেই দিকে কিং লুডউইগের কোনো ভ্রুক্ষেপই নেই। এই অবস্থায় আর কোনো উপায়ন্তর না দেখে একসময় রাজ্যের মন্ত্রিপরিষদ কিং লুডউইগকে গিয়ে অ্যারেস্ট করে এবং তাকে মেন্টালি আনস্টেবল হিসাবে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে হাউস অ্যারেস্ট অবস্থায় ওনার একমাত্র সঙ্গী ছিল ওনার সাথে ডক্টর, যাকে নিয়ে এক সকালে তিনি হাঁটতে বের হয়েছিলেন, কিন্তু সেটাই ছিল তার শেষ দিন। লেকের মধ্যে পাওয়া যায় তাদের দুইজনের ডেড বডি, কিন্তু সেটা কি মার্ডার ছিল নাকি সুইসাইড ছিল তা আজও অজানা, এখনো একটা মিস্ট্রি। আমরা পৌঁছে গিয়েছি, এই জায়গাটার নাম হোহেনশোয়ানগাঁও, আর ওই যে উপরে হলুদ রঙের আর একটা ক্যাসেল দেখা যাচ্ছে ওইটার নাম হোহেনশোয়ানগাঁও ক্যাসেল। এই ক্যাসেলটা ছিল কিং লুডউইগের বাবা মায়ের বাসা, তার মানে এই ক্যাসেলে বড় হয়েছিল কিং লুডউইগ। আর সামনের দিকের পথটা দিয়ে উপরে উঠলে পাহাড়টা, সেখানে তৈরি করা হয়েছিল নৈশাস্টাইন ক্যাসেল। আমরা এখন সে পথে আগাচ্ছি। এই পথটা দিয়ে ঘোড়ার গাড়িতে করেও উঠা যায়, কিন্তু আমাদের মতো যদি হেঁটে উঠতে চান তাহলে লাগবে 40 মিনিটের মতো। আমার হাইকিং অনেক ভালো লাগে, কারণ যাওয়ার পথে নেচার দেখা যায়। ফাইনালি আমরা ক্যাসেলটার কাছে পৌঁছেছি, আর এই যে দেখা যাচ্ছে বিশাল আকৃতির ফেয়ারি টেল সেই ক্যাসেলটা একদম আমার সামনে। নৈশাস্টাইন ক্যাসেলটার নামকরণের একটু ব্যাখ্যা দিই। নোয়ে জার্মান ওয়ার্ডটার মিনিং ইংলিশে দাঁড়ায় নিউ, সোয়ান মানে আমরা যেটাকে বুঝি সোয়ান ইংরেজিতে রাজহংস, আর স্টাইন কথাটার মিনিং হলো পাথর বা স্টোন ইংরেজিতে দাঁড়ায়। সো নৈশাস্টাইন ক্যাসেল মিনিং হলো পাথরের তৈরি নতুন রাজহংস, যেটা একটা বড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। কিং লুডউইগ আসলে এই ক্যালেসটাকে পাহাড়ের উপরে বসে থাকা একটা রাজহংসের সাথে তুলনা করেছে। খেয়াল করলে দেখলে বোঝা যায় নামকরণটা কিন্তু খুবই আর্টিস্টিক।
আমি ক্যাসেলটার মেইন গেটের সামনে দাঁড়িয়ে ওই অদ্ভুত দৃশ্য দেখার সময় আমার মনে হচ্ছিল এখনই মনে হয় কেউ আমাকে গল্প বলা শুরু করবে, ওয়ান্স আপন আ টাইম ফার ফার অ্যাওয়ে ইন দ্য ল্যান্ড অফ বেভারিয়া বলে একটা রূপকথার গল্প বলবে। ক্যাসেল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের টিমের সবাই মোটামুটি চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাইডেড ট্যুর শুরু হবে। ভিতরে কোনো ধরনের ক্যামেরা নিষেধ, তাই ভিডিও বন্ধ হচ্ছে এখান থেকে। 40 মিনিটসের মতো লম্বা ট্যুরটা যেন 5 মিনিটের মধ্যে চোখের পলকে শেষ হয়ে গেল। আমরা এসে দাঁড়িয়েছি পিছনের বারান্দাটায়, যেখানে হয়তো এই রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্ভুত জার্মান আলপসের দৃশ্য অবলোকন করত। দুঃখের বিষয় হলো তার এই শখের ক্যাসেলটাতে সে খুবই কম সময় থেকেছিল, মাত্র 172 দিন। 172 দিনের মাথায় তাকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে বাকিটা তো ইতিহাস। বাইরে দূর থেকে ভিউ নিলে ক্যাসেলটার অবস্থান এরকম। এই অদ্ভুত সুন্দর ক্যাসেলটা শুধু বাইরেরটাই সুন্দর না, ভিতরের ইন্টেরিয়রও অদ্ভুত সুন্দর। কিং লুডউইগকে ফেয়ারিটেল কিং বা ম্যাড কিং যাই বলা হোক না কেন, একটা কথা স্বীকার না করে পারছি না, আর্টের দিক থেকে সে একজন জিনিয়াস ছিল। ট্যুর শেষ, নিচে নেমে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এরপর বাসে করে মিউনিকে ফেরার পথে যেতে হবে। লিন্ডারহফ প্যালেস এবং নৌশাস্টান ক্যাসেল, এই দুটা ক্যাসেলেই কিন্তু কিং লুডউইগ একা একা থাকতেন, এমনকি উনি সার্ভেন্টসদেরকেও তার ধারের কাছে আসতে দিতেন না, কারোর সাথে মিশতো না, সহজ কথায় বলতে গেলে। সে মানুষ হিসেবে এরকমই ছিল, আইসোলেটেড থাকা পছন্দ করত। আর এই আইসোলেটেড মানুষটা তার ফ্যান্টাসি এবং ফেয়ারিটেল সংক্রান্ত সবকিছুকে বাস্তবে আনতে গিয়ে শেষ পর্যন্ত টাকা পয়সাহীন একটা রাজা হয়ে যায়, যে কিনা লাস্টে একটা ট্র্যাজিক ডেথের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই সব কিছুর পরেও এটা অস্বীকার করার মতো না যে তার এই সৃষ্টিগুলো কিন্তু এক ধরনের আর্টিস্টিক জিনিয়াস প্রকাশ করছে। এইদিকে মনিকা আমাদেরকে বলছিল লেকের মধ্যে রাজার রহস্যময় মৃত্যু সম্পর্কে আমাদের কার কি ধারণা, বাট আমি ভাবছিলাম অন্য জিনিস নিয়ে। 20 শতাব্দীতে একজন ট্যুরিস্ট হিসাবে তার এই সৃষ্টিগুলো দেখতে এসে আমি ভাবছিলাম যে এখন তো মানুষের সেই স্বাধীনতা আছে যে নিজের পছন্দ মতো পেশা চুজ করার ক্ষমতা, কিন্তু তখনকার আমলে তো সেটা ছিল না। আজকে যদি কারোর মধ্যে আর্টের প্রতি এই ধরনের প্যাশন থেকে থাকে, সে হতে পারে একজন ডিজাইনার অথবা আর্কিটেক্ট। আর এইদিকে রাজার মৃত্যুতে হঠাৎ করে একদিন প্রিন্স থেকে তাকে রাজা হয়ে যেতে হলো। সেই হিসাবে এই রাজাকে কি আসলে ম্যাড কিং বলা চলে? যাই হোক, আমাদের এই ফেয়ারিটেল ক্যাসেল আর ফেয়ারিটেল কিং নিয়ে গল্প আপাতত এখানেই শেষ হচ্ছে। নেক্সট পর্বে দেখা হবে আমাদের মিউনিক থেকে।